এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। হ্যাঁ, দারুণ বিবেক তো। মানুষের ভোট লুট করতে এদের এক ফোঁটা বিবেকে আটকায় না, মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিতে এক ফোঁটা বিবেকে আটকায় না, আবার সেই চোরেদের চাকরি বাঁচাতে একেবারে মানে মন্ত্রিসভার স্তরে প্রস্তাব আনতে এদের এক ফোঁটা বিবেকে আটকায় না, চোরদের বাঁচাতে দিল্লির ওই সমস্ত কোটি 1,25 লাখি 50 লাখি 1 কোটিওয়ালা উকিলদের কোটি কোটি টাকা রাজ্যের মানুষের কষ্টের ট্যাক্সের টাকা দিয়ে দিতে এক ফোঁটা বিবেকে লাগে না। হ্যাঁ, বিবেকের যা পরাকাষ্ঠা দেখা যাচ্ছে, সত্যি বিবেক একেবারে স্বামী বিবেকানন্দেরও বিবেক এতটা ছিল না আমার ধারণা। সুতরাং দারুণ বিবেক আমরা দেখতে পাচ্ছি, কোনো চিন্তা নেই, খুব ভালো বিবেক। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। হ্যাঁ, মণিপুর জ্বলছে। মণিপুর কেন জ্বলেছিল সকলে জানে। সরকার সে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন পশ্চিমবাংলায় মানুষগুলো এরকম আক্রান্ত হচ্ছিল, ওনার গলা কি বসে গিয়েছিল নাকি? এই সব ফালতু লোকগুলোর কথার উত্তর দিতে আমার বাধে। ওগুলো বন্যেরা মনে সুন্দর, এই সমস্ত শিল্পী বুদ্ধিজীবীরা ওরা হচ্ছে তৃণমূলের মঞ্চে, সে কোনো সভ্য সমাজে নয়। দুর্নীতির সাথে আপোষ নয়, একদম, মানে কোনো আপোষ নয়, সেগুলোকে আত্মস্থ করে নাও। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। একদম লোভ না করে কোটি কোটি কামাবেন, এটাই হয়তো বক্তব্য আর কি। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 না 60 কোটি টাকা পাওয়া গেছিল, সোনা পাওয়া গেছিল। এটা লোভের জন্য নয়, সম্ভবত পার্থ চ্যাটার্জি জনসেবার জন্য ওই টাকাটা রেখেছিলেন আর কি। লোকে বলে বান্ধবী সেবা, কিন্তু লোকে আবার কেউ কেউ বলে জনসেবার জন্যে। বালু মল্লিক হাজার হাজার কোটি টাকা স্ক্যাম করেছে, ওটাও জনসেবার জন্যই করেছিল। সুতরাং এরা জনসেবার জন্য এই কাজটা করে, লোভ করে না যে টাকাগুলো তোলে একদম মানুষের উপকার করবে বলে করে, আমরাই বুঝতে পারি না। আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপি। জয়ন্ত খুব ভদ্র, বুলেট খুব ভদ্র, জেসিবি খুব ভদ্র, গোটা রাজ্যটা যে মানে শাসক দলটা ওদের নিয়েই তো চলে। সুতরাং এদের চোখে তারা তো ভদ্রলোক, এরাও একই। ওই বলে না যে যিনি যেমন তার প্রাণের টানটিও তেমনি, ওরা যেমনি তা এরা সেরকম জেসিবিকে বানিয়েছে, এরা সেরকম বুলেটকে বানিয়েছে, এরা জায়ান্টকে বানিয়েছে, এরা কী সব বানিয়েছে, সাদ্দামকে বানিয়েছে। উনি একটা জিনিস বলে দিলেন যে এই রাজ্যের 40% মানুষ হচ্ছে চোরটা, 40% মানুষ হচ্ছে অভদ্র, ইত্যাদি ইত্যাদি। তো মানুষের উত্তর দেবে ভদ্রতার কি, কে কাকে ভদ্র বলা যায়, ওনার দলের এই সমস্ত শীর্ষ নেতৃত্ব যে ধরনের কথা বলে সেগুলো ভদ্রলোকেরা বলে কি না, এ তো আলোচনা পরবর্তীকালে হবে, এখন গাজোয়ারি করে বলছে। আমি শুধু এই রাজ্যের মানুষদের বলবো যে এ রাজ্যের 40% মানুষ হচ্ছে অভদ্র, এ রাজ্যের 40% মানুষ হচ্ছে চোট্টা, চিটিং বা চোর, আর বাকি এরা হচ্ছে সব ভালো লোক। এমনকি তাহলে আমি জানি না কংগ্রেসের 6 এবং সিপিএমের 5%, এই 10-11%কে ওরা কোন পর্যায়ে ফেলেছে, ওরা শুধু বিজেপিকে রেখেছে। তাহলে এই 40%কে অভদ্র বলেছে, তো মানুষকে জানিয়ে দিলে মানুষ বুঝবে, মানুষের উত্তর দেবে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। গলা কেউ কারো কাটবে না, গলা কাটাটা কোনো সভ্য সমাজের কাজ নয়। একমাত্র সেটাও আরব দেশগুলোতে হয়, এবং এখানে যদি তৃণমূল আরও 2-10 বছর থেকে যায় তাহলে এটাকে ওরা আরব দেশ বানিয়ে ফেলবে, হয়তো গলা কাটা চালু করবে। অলরেডি মানে বিরোধী দলে গলা কাটা শুরু করে দিয়েছে, এরপর হয়তো শাস্তি হিসেবে গলা কাটা এটা শুরু করে দেবে। যাই হোক, আমরা বারে বারে বলেছি আমাদের কোনো দম্ভ, ঔদ্ধত্য, অহংকার নেই। না না, কিচ্ছু নেই। ওদের যেটা আছে সেটা হচ্ছে খুব নিঃশব্দে, ওই যে বলে না নিঃশব্দে কাজ করে যাও, তো এই শাসক দলের লোকেরা নিঃশব্দে কাজ করে যাও। পার্থ চ্যাটার্জিরা নিঃশব্দে কোটি কোটি টাকা তুলেছে, নিঃশব্দে এই সমস্ত নেতারা নিজেদের বাঁচাতে দিল্লি থেকে লাখি কোটিধারী উকিল নিয়ে আসে, নিঃশব্দে এরা নিজেদের ঘরবাড়িগুলো বানিয়ে ফেলে, সব নিঃশব্দে, বেশি শব্দ করার দরকার নেই। ভগবান নিদ্রা গিয়েছেন, কেউ শব্দ করো না, এই যে গান আছে না, এরা সেটাই করে আর কি, কেউ আওয়াজ করো না ইত্যাদি। তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের অনেক জনসেবা দেখলাম, তো বেশ ভালো করেই জনসেবা করেছে ওরা, জনগণের ব্যাপক সেবা করেছে। এই রাজ্য পেছোতে পেছোতে প্রায় একেবারে শেষের দিকে পৌঁছে দিয়েছে এমন সেবা করেছে।
এই রাজ্যের মানুষের ভোটাধিকার লুটপাট করে নিয়েছে সব, সেটা দারুণ জনসেবা করেছে। সন্দেশখালিতে মহিলাদের ওপর অকথ্য নির্যাতন হয়েছে, মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, খুব সেবার ধর্ম নিয়ে জমি কেড়ে নেওয়া হয়েছে, মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে মন্ত্রীরা টাকা কামিয়েছে এবং মন্ত্রীরা জেলে আছে, ব্যাপক জনসেবা করেছে। বিভিন্ন পঞ্চায়েত বা পুরসভার যারা জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, তারা সব সুদৃশ্য অট্টালিকা বানিয়েছে, লম্বা লম্বা বড় বড় গাড়ি বানিয়েছে, যে গাড়ি চড়ার কথা বহু ধনী ব্যক্তিও কল্পনা করতে পারে না, সেরকম গাড়ি বানিয়েছে। সব জনসেবা করেই হয়েছে, জনগণের দারুণ সেবা করেছে। তো হ্যাঁ, এটা বলা যায় এত জনসেবা করেছে, ওদের তো একটু আধটু মানে ভালো লাগার জায়গা থাকে, সে ভালো লাগার জায়গা থেকে কিছু কিছু করেছে, সেটুকু ওরা হয়তো ক্ষমা করে দিতে বলছে ইত্যাদি। তো জনসেবার যা বহর দেখলুম, তাতে আগামী দিনে এই জনসেবার মানেটা বদলে দিতে হবে। গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। তুমি একটু নিজে বেরিয়ে দেখো তো, তৃণমূলে কোন পর্যায়ের নেতারা পায়ে হেঁটে ঘোরাঘুরি করে, একটু গিয়ে দেখো। গ্রামে পঞ্চায়েত স্তরের কোন নেতা পায়ে হাঁটে? শতকরা 10% তাদের সংখ্যা হবে কি? আর যদি শহরে আসো, একটু আগেই বললাম শহরের যারা জনপ্রতিনিধি, তাদের বাড়ি বহু দূর থেকে লোকে দেখতে আসে, তারা কীরকম বাড়ি বানিয়েছে। 2 বছর 3 বছর জনপ্রতিনিধিও এরকম বাড়ি বানায়। 2-3 বছর জনপ্রতিনিধি হয়ে এসইউভি গাড়ি ছাড়া তাঁরা চলেন না। গোটা বাড়িতে সেন্ট্রাল এসি থাকতে পারে, আবার প্রতি ঘরে হয়তো এসি আছে, এসি গাড়ি চড়েন, তাই পায়ে হাঁটে। নিজে ঘুরে দেখো একবার। যারা এসব বলছে তারা আসলে জনগণের সঙ্গে এদের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। এরা বোঝেই না এদের দলের লোকেরা কোন অবস্থায় পৌঁছেছে ক্ষমতার জোরে। আমি তো শুনেছি 35-40 হাজার টাকা দামেরও জামা পরা হয়। আমি জীবনে অত টাকা দামের কেন, আমি 1200-1500 টাকার বেশি জামা কোনো কালে পরিনি। আমি মোটামুটি এটা ইনকাম করি নিজের কষ্টের টাকা, খরচ করতে গেলে আমার একটু অস্বস্তি হয়, তাই 1500-2000 টাকার জামার দাম হলেই মনে হয় বাবা এত টাকা দাম হয়ে গেল। সুতরাং কেউ 30-40 হাজার টাকা নাকি পরে শুনেছি। গাড়ির দাম ব্যাপক, তা গাড়ির সামনে পেছনে একগাদা গাড়ি থাকে, কয়েক হাজার পুলিশ থাকে, দৈনিক হয়তো কয়েক কোটি টাকা খরচ হয়। তো এটাই হচ্ছে প্লেন লিভিং আর কি, কোটি কোটি টাকা খরচ করে প্লেন লিভিং, হাই থিঙ্কিং। एक अकेली लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। जब दीदी को हम लोगों ने देखा था कि पैर में प्लास्टर बांध करके वो अपने कार्यकर्ताओं के लिए और सरकार बनाने के लिए आपसे आह्वान कर रही थी। অখিলেশ যাদব তো সেই ব্যক্তি যিনি হঠাৎ করে উত্তরপ্রদেশ থেকে হাজির হয়েছেন। অখিলেশ যাদব সেই ব্যক্তি যার বাবার নাম মুলায়ম সিং যাদব। সেখানে অযোধ্যায় করসেবকদের ওপর গুলি চালিয়েছিলেন, কজন মারা গিয়েছিল আজ অবধি সেই তথ্য কেউ জানে না। এই সেই অখিলেশ যাদব, তার বাবা মুলায়ম সিং যাদব, যার আমলে যখন উত্তরাখণ্ড আন্দোলন চলছিল, উত্তরাখণ্ডের একদল যারা আন্দোলনকারী, যারা রামপুর হয়ে দিল্লি যাচ্ছিল, রামপুরে বাস থেকে ট্রেনে মহিলাদের ধর্ষণ করা হয়েছিল। এই সেই অখিলেশ যাদব, যার বাবা মুলায়ম সিং যাদব বলেছিলেন যে ছেলেরা যদি ধর্ষণ করেই ফেলে তার জন্য কঠোর শাস্তি, ফাঁসি দিতে হবে। এটা আবার কোন দেশি কথাবার্তা? ছেলেরা না হয় করে ফেলেছে। এই অখিলেশ যাদব, যার আমলে গোটা উত্তরপ্রদেশ একেবারে মাফিয়াদের ফ্রি মুভমেন্টের জায়গা হয়ে গিয়েছিল, একদম রতনে রতন চেনে তো। সেখানে মানে তিনি, তার বাবা অযোধ্যায় যারা করসেবক তাদের উপর গুলি চালিয়েছিলেন, সেই বার্তা হয়তো ওকে দিতে এখানে আনা হয়েছিল। এখানেও তো 2 দিন আগেও গুলি চললো, এবং এখানে বলে দেওয়া হলো যে এখানে দরকার হলে ওই অখিলেশ যাদবের বাবা যা করতো এখানে তাই করা হবে। ওকে আনার কারণ তো এটাই, আর কিছু না। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে সিপিআইএম এখন তৃণমূলের খুব বড় বন্ধু। তো এখন সিপিএমের কাজ হচ্ছে বিভিন্ন আসনে প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূলকে জেতানো। কিছুতেই বিজেপিকে ওরা জিততে দেবে না, তৃণমূলকে জিতবে। আমরা সিপিএমের উপর নির্ভর করে জেতার জন্য বসে নেই, কিন্তু সিপিএম এখন ভোট কাটুয়া পার্টি, সেটা তো বলতে হবে। ভোট কেটে ওদের কাজ একটাই, ওরা তৃণমূলকে জিতিয়ে যেতে চাইছে। এবারেও লোকসভায়, তার আগে বিধানসভায়, বিভিন্ন আসনে ওরা তৃণমূলকেই জিতিয়েছে, তাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই। একদম ওরা ইন্ডি জোটের ওরা একেবারে শরিক, এদের কোনো বিরোধ নেই। ও বিরোধের কথা যা বলে ওগুলো সব বাইরে বলতে হয়। ইডির গর্জনে বিশ্বাস করেছিল, ওরা সিবিআইয়ের গর্জনে বিশ্বাস করেছিল, ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল।
হ্যাঁ ঠিক আছে, মানুষের ড্রাইভার আর ইডিসিবিআইয়ের ড্রাইভার কার জোর বেশি? আমরা মানুষের বিরুদ্ধে বিজেপিও যুদ্ধ ঘোষণা করেনি, ইডিসিবিআইও যুদ্ধ ঘোষণা করেনি। যুদ্ধ ঘোষণা করা হয়েছে চোরের বিরুদ্ধে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে চুরির বিরুদ্ধে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে অসততার বিরুদ্ধে। সেই যুদ্ধ চলবে। পশ্চিমবাংলায় মদ তো এরা খুব সস্তা করে দিয়েছে, এখন তো পাউচ পাওয়া যায় 25 না 26 টাকায়। এখন সেই পাউচ খেয়ে তারপর সন্ধেবেলা ওদের লোকেরাই কী করে একটু খোঁজ খবর নিক। সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে এরা কী করেছে এই দলটা, সেটা একটু খোঁজ খবর হোক। নিরীহ মানুষের জমি কেড়ে নিয়ে কী করেছে সেটা খোঁজ খবর হোক। মানুষকে কেন জমি ফিরিয়ে দিতে এরা বাধ্য হলো সেই ব্যাপারে খোঁজ খবর করুক। সে খোঁজ খবরগুলো করতে হবে তো, আগামী দিনের খোঁজ খবর হবে। এমনি করে চুরি করে জিতলে খালি তো জেতা যায় না, সামনের দিন তো পড়ে আছে, সেগুলো দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পুরো জিতটাই হচ্ছে সাধারণ মানুষের নেত্রীকে উৎসর্গ করলেন। না না ঠিক আছে, করুন না উৎসর্গ, নিজের দলকে করুন, ঈশ্বরকে করুন, যাকে খুশি করুন, কিন্তু লড়াই করতে হবে। আগামী দিনে লড়াই চলবে। সেই তারপর কি হবে, পরাজয় কাকে উৎসর্গ করা হবে সেটাও ভেবে রাখুন। আগামী দিনে পরাজয় হবেই, আজ হোক কাল পরাজয় হতেই হবে। পার্থ এবং তার বান্ধবী মিলে কোটি কোটি কামিয়েছে, ধরা পড়েছে 50-60 কোটি, আরও কত কোটি কামিয়েছে ভগবান জানে। বালু মল্লিক হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছে, সেটাই খবর হতো এরা রাখে। ওখানে কেষ্টমণ্ডল কত কী করেছে সেটা এরা খবর রাখে। সুতরাং মানে এরা চুরি করেছে তাই জেলে যাচ্ছে, আগামী দিনে যাবে। যারা চুরি করেনি তারা জেলে কেন যাবে? চোররা তো জেলে যায়, ভালো লোক কেন জেলে যাবে? আমি যে প্রসঙ্গেই বলুন না কেন, সিবিআইকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, সিবিআই তদন্ত করছে। দু একটা স্পোরেডিক জায়গায় মানে কোশ্চান লিক হওয়ার অভিযোগ পাওয়া গেছে, সিবিআই তদন্ত করছে। সুপ্রিম কোর্টও কিন্তু এই পরীক্ষা বাতিল করেনি, বরং পরীক্ষার ফল প্রকাশ করার নির্দেশ দিচ্ছে। সুতরাং এইসব কথা বলে লাভ নেই। ও কিছু লোককে ডেকে এনে তাদের সামনে বলা যায় সত্যি কথাটা, এতে মানে মিথ্যে হয় না, মিথ্যেও সত্যি হয় না। জনতার ময়দানেই লড়াই হবে, আমরা তো সেই কথাটা বলছি। তাহলে গুন্ডা নামানো কেন? তাহলে মানুষকে ভয় দেখানো কেন? তাহলে জাল ভোট কেন? তাহলে ভোটের পরে মানুষের ঘরবাড়ি ভাঙচুর কেন? তাহলে মহিলাদের উপরে তো আক্রমণ কেন? আমরাও তো বলছি জনতার ময়দানে লড়াই হবে। জনতার ময়দান, এরা আসলে জনতা এদের সঙ্গে নেই। এরা একদল চোর, এরা একদল অসৎ লোককে নিয়ে রাজনীতি করছে, যার জন্যে জনতা থেকে দূরে সরে গেছে। না এরা বুদ্ধিজীবী না দুর্বুদ্ধিজীবী আমি জানি না, আমি কারোর নাম করব না। বুদ্ধিজীবী আবার কি? সব মানুষেরই বুদ্ধি থাকে, এদের রাখার বুদ্ধি আছে নাকি? যে মানুষটা গ্রামে মাঠে চাষ করে, সে কিভাবে ধান ছড়ালে কিভাবে উঠবে, চারা উঠবে, সে এদের চেয়ে অনেক ভালো বোঝে। তাই এরা বুদ্ধিজীবী বলার কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় বুদ্ধিজীবী নামধারী কিছু লোক, এরা পয়সা কামানোর জন্যেই এদের সঙ্গে থাকে। এরা গায়ক হলে সুবিধে পাবে, গায়ক হলে পাবে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম পাবে, কবি হলে তার কবিতার বই বিক্রি হবে, আর বিরুদ্ধে গেলে আটকাবে, সে তত লড়াই করতে পারবে না। সুতরাং সরকারের পক্ষে থাকা ভালো। যখন সিপিএম ছিল এরা নিজেদের বিরাট বামপন্থী কমিউনিস্ট বলে মনে করতো, এখন তৃণমূলে এসে গেছে, এখন তৃণমূলের পক্ষেই এরা আছে। আগামী দিনে অন্য কেউ এলে তার পক্ষে যাবে। তাই বুদ্ধিজীবীদের এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরা হচ্ছে ধান্দাজীবী, এরা হচ্ছে দুর্বুদ্ধিজীবী, এরা হচ্ছে ভাতাজীবী, এরা হচ্ছে পেটজীবী। একদম একদম বললাম তো, পেটজীবী। পাপি পেট কা সওয়াল হ্যায়। পেটের জন্যে, পেটের দায় এরা যায়। এরা জানে এদের ফর্ম পূর্তির দিকে গান গেয়ে কবিতা লিখে আর খুব একটা লাভ হয় না, ছবি এঁকেও আর লাভ হয় না। এখন সরকার যেখানে ওখানে পাঠালে সরকার একটু সুবিধে দেবে, তাতে কিছুটা সুবিধে পাওয়া যাবে। এই কমিটি, সেই কমিশনের চেয়ারম্যান, এই বোর্ডের চেয়ারম্যান, বা আর কিছু লোক থাকে যারা বিনা কারণেই একটু গোছের হয়, সাইকোফ্যান্ট গোছের হয়। ওদের নিয়ে অত গুরুত্ব দেওয়া দরকার না। আমি তো বুদ্ধিজীবীদের কথা ভাবিই না।